এখন চলে যাব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে। আজকে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। শেষ বিকেলের আলোয় পটুয়াখালী থেকে ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে যুক্ত হয়েছি আমি হোসেন জাহিদ। জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে আমরা ছুটতে থাকি জীবনের পথে পথে প্রান্তরে সামনের দিকে, এবং এই ছুটতে ছুটতে কখনো কখনো নিজেকে প্রশ্ন করে বসি, এর শেষ কোথায়, কি চাই আমি এবং কোনটা কখন কিভাবে চাই। দর্শক, সাধারণ মানুষের এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই মূলত আমাদের অনুষ্ঠান ভোটারের ইশতেহার। আজ আমরা অবস্থান করছি পটুয়াখালীতে, এবং আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব পটুয়াখালীবাসী কি চাইছেন, এবং এই যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, সুশীল সমাজে যারা প্রতিনিধি আছেন, তারাও বা কি চাইছেন এবং কি সমাধান দেওয়ার জন্য অঙ্গীকার করতে চাইছেন। এবং তার জন্য আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সেই অতিথিদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে আছেন এমডি কামাল হোসেন, তিনি পৌর বিএনপির সভাপতি, এবং আমার বাম পাশে আছেন আব্দুল্লাহ আল নাহিয়ান, তিনি জেলা জামায়াতের যে নির্বাচনী কমিটি রয়েছে সেই নির্বাচনী কমিটির তিনি একজন সদস্য। এবং আমার ডান পাশে আছেন মিরাজ মিয়া, তিনি জাতীয় ছাত্র শক্তি, তিনি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে আছেন। এবং বাম পাশে আছেন গোলাম কিবরিয়া, তিনি একজন গণমাধ্যম কর্মী, তিনি স্থানীয় একটি প্রভাবশালী পত্রিকা গণদাবি তা তিনি সম্পাদনা করে থাকেন। দর্শক, আমরা এর পাশাপাশিও কিন্তু পটুয়াখালীর সাধারণ মানুষ কি ভাবছেন, কি চাইছেন, কি তাদের আক্ষেপ, কি তাদের চাওয়া পাওয়া, কি তাদের অভাব, সেগুলো নিয়েও শুনবো। তবে শুরুতেই এখানকার যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা কি ভাবছেন সেটি আমরা জানতে চাই। শুরুতে আমি শুরু করতে চাই কামাল ভাই, আপনাকে দিয়ে। আসলে আপনি দীর্ঘদিন ধরে তো রাজনীতি করছেন এখানে, আপনার কাছে কি মনে হয় পটুয়াখালীবাসীর সব থেকে বড় অভাব, সব থেকে বড় সংকটটি কোনটা, এবং আসলে বিএনপির পক্ষ থেকেও এই সংকটের সমাধানের জন্য আপনারা কি করতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি যে জনপথে বসে আছি, এই জনপথে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান পায়রাকুঞ্জ থেকে সাইকেল যোগে এই সার্কিট হাউসে এসেছিলেন। সেজন্য আমি বলতে চাই, এই পটুয়াখালী অবহেলিত, এই অবহেলিত থেকে আমাদের ব্যাপক উন্নয়নের প্রয়োজন। যেমন আপনারা দেখেছেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা, আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এই ভাঙ্গা থেকে কুয়াকাটা একনেকে কেবলমাত্র পাশ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে নির্বাচিত সরকার আসার পরে এটাকে অবিলম্বে 6 লেন পরিণত করে আমাদের এই দুঃখ দুর্দশা প্রতিদিন পটুয়াখালী থেকে কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে। সেজন্য আমাদের এই রাস্তাটি অতি দ্রুত উন্নয়ন করা দরকার। সংক্ষেপে বলবেন, আসলে এই উন্নীত করার জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বা আপনাদের কোনো প্রতিনিধি যদি এমপি হতে পারেন, তার পক্ষ থেকে সমাধানটা কিভাবে করা যেতে পারে? আমাদের এই এক আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব এই আসনে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং তার অনেক উন্নয়নের, অনেক রাস্তা জন্য তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আমরা দেখেছি যে উন্নয়নের স্বার্থে 31 দফা রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই উন্নয়নের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। যে কামনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু একই কাছাকাছি প্রশ্ন আমরা রাখতে চাই জেলা জামায়াতের যিনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল নাহিয়ান ভাই, আসলে আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনার রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে পটুয়াখালীবাসীর আসলে সব থেকে বড় কান্না কোনটি? ধন্যবাদ এখন টিভিকে সময় উপযোগী এই আয়োজনের জন্য, এবং আমি নিজেও সম্পৃক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পটুয়াখালীবাসীর পক্ষ থেকে আমরা একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে যেই অনুভূতি ব্যক্ত করছি, গত 16টি বছর বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করে রাখা হয়েছিল। গুম, খুন, ক্রসফায়ার, জাতীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং সহ, দুর্নীতি সহ, পিলখানা ট্রাজেডি, শাপলা চত্বর ট্রাজেডি ইত্যাদির পরে জুলাই আগস্টে একটি গণবিপ্লব, 2 সহস্রাধিক সম্মানিত পিতামাতার বুক খালি হওয়ার পরে
সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করছে, যেই বাংলাদেশের দুর্নীতি থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সমাজ, যে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, জনগণ তার অধিকার নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকই পরিণত হবে না, এমন একটি বাংলাদেশ এদেশের জনগণ চায়। পটুয়াখালীবাসীও তেমন একটি পটুয়াখালী প্রত্যাশা করছে। আমরা আমাদের এই পটুয়াখালীতে বে অফ বেঙ্গল রয়েছে, যে বে অফ বেঙ্গল এখানে সমুদ্র বন্দর, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, একাধিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আমাদের এখানে ইপিজেড নির্মাণের হচ্ছে কুয়াকাটা একটি পর্যটন কেন্দ্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 15টি বছর এই বৃহৎ মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, যার অসংখ্য প্রতিবেদন আপনাদের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা পটুয়াখালীর স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল নিজেই রুগী হয়ে আছে। আমরা এই সার্বিকভাবে জনগণের অধিকার, জনগণের দেড়গোড়ায় যারা পৌঁছে দিতে পারবে, জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে না, জনগণের অধিকারকে যারা জনগণকে নাকে রশি লাগিয়ে ঘুরাবে না, এমন নেতৃত্ব পটুয়াখালীবাসী চায়। একটু থামাবো, এই সকল ইশতেহার নিয়ে তো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই ভোটারদের কাছে যাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আমরা খুব পরিষ্কার ভাষায় আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, পটুয়াখালীবাসী, পটুয়াখালীর জনগণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়ার সকল জনপদের মতো পটুয়াখালীর সর্বস্তরের জনগণও ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রতীক দাঁড়িপাল্লা, এটি এখন আর জামাত ইসলামীর দলীয় প্রতীক নয়, এটি এখানকার সর্বস্তরের জনগণের হৃদয়ে একটি সমাদৃত প্রতীকে পরিণত হয়েছে। আমরা আবারও আসবো। আমরা আমাদের আরেকজন অতিথি আমার ডান পাশে আছেন মোহাম্মদ মিরাজ, তিনি জাতীয় ছাত্র শক্তির সঙ্গে তিনি যুক্ত আছেন। ভাই, আপনার কাছে জানতে চাই আসলে পটুয়াখালীবাসীর যে হাহাকার, আপনার দৃষ্টিকোণ থেকে বা আপনার রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে সব থেকে বড় হাহাকার কোনটি? আপনার দলের প্রতিনিধি যদি কেউ এমপি হতে পারেন, তিনি এই হাহাকার দূর করার জন্য কি পদক্ষেপ নিতে পারেন? জি ধন্যবাদ। এখন টিভি সহ সম্মানিত যারা রয়েছেন, আসলে হাহাকার বলতে আমি যেটা প্রথমেই মনে করি যে হাহাকার আমাদের যে একটা বেকারত্বের যে মহামারী, এই বেকারত্বের মহামারীর কারণেই আসলে আমাদের যেই এই আঞ্চলিক হাহাকারটা আমি মনে করব যে এটার একটা বড় ধরনের প্রভাব এটার উপরে পড়ে। আর একটা বিষয় যেটা আমাদের আসলে এই অঞ্চলে ভাই নাহিয়ান ভাই যেটা বললেন যে ব্যবসায়িক যেই আমাদের অবকাঠামোগুলো রয়েছে, সেগুলো আসলে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, সেই ক্ষেত্রে এই বেকারত্বের একটা অংশ আমাদের আঞ্চলিকভাবেই তারা তাদের বেকারত্ব দূর করতে পারেন। এই বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে। তো আমাদের আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, তিনি দলের সর্বোচ্চ নেতা, তিনি গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করতেছেন এবং আমরা আশাবাদী তিনি যদি নির্বাচন করেন এবং সেখানে বিএনপির পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে তাকে সেখানে বিএনপির প্রার্থী দেয়নি। আসলে কর্মসংস্থানের ক্ষেত্রটা আপনি উল্লেখ করছিলেন, পটুয়াখালীবাসীর তরুণদের জন্য বলি বা অন্য যারা কর্মক্ষম আছেন, কোন পেশায় বেশি পরিমাণে নিয়োজিত করার জন্য আপনার দল কাজ করতে পারে বলে আপনি মনে করেন? আমরা এখানে আসলে আইটি সেক্টরটার উপরে একটু বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, যেটা আমাদের এই সমগ্র বাংলাদেশকে, যেটাকে আসলে সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভর করে বা প্রযুক্তি নির্ভরশীল যদি বাংলাদেশ হয়, সেক্ষেত্রে খুব বেশি তাড়াতাড়ি আমার মনে হয় বেকারত্ব দূর হওয়ার একটা সম্ভাবনা আমার কাছে বেশি মনে হয়। আর আমাদের দেশে যে সকল ক্ষুদ্র শিল্প রয়েছে আঞ্চলিক, এগুলোর উপরেও গুরুত্ব দেওয়া উচিত এবং এটা আমরা শিল্পায়নের দিকে আপনার দল বা আপনারা বিশ্বাস করছেন বেশি জোর দেওয়া উচিত। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা দীর্ঘদিন ধরেই পটুয়াখালীতে একজন সমাজকর্মী হিসেবে, সংবাদকর্মী হিসেবে কাজ করছেন গোলাম কিবরিয়া, তিনি একই সঙ্গে গণদাবির সম্পাদকও বটে। কিবরিয়া ভাই, আপনি তো নিশ্চয়ই পটুয়াখালী মানুষের সঙ্গে যুক্ত আছেন, তাদের হাহাকার তো আপনি ভালোভাবে জানবেন নিরপেক্ষ জায়গা থেকে। আপনার কাছে কি মনে হয় পটুয়াখালীবাসী আসলে নির্বাচনে কি চাই? ধন্যবাদ এখন টিভিকে যে একটি সময় উপযোগী প্রোগ্রাম নেওয়ার জন্য। কারণ পটুয়াখালী মানুষের এখন অনেকগুলো প্রত্যাশা, তার মধ্যে অন্যতম যে যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতুর পরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ভাঙ্গা পরিধ, কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা এই যে রাস্তাটা 4 লেন না হয়, 6 লেন না হয়, আর আমাদের যে পটুয়াখালী থেকে কুয়াকাটা 70 কিলোমিটার, এই 70 কিলোমিটার মধ্যে 13টা বাঁক রয়েছে এবং বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা দেখি গত 1 বছর প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটছে। আমার 1 নম্বর হয়েছে এই সড়কটা 6 লেন করার জন্য। দ্বিতীয় হয়েছে পটুয়াখালীর আরও সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে পায়রা ব্রিজের কাজ চলছে, গলাচিপা ব্রিজের টেন্ডার হয়েছে, আর অন্যতম একটা ব্রিজ হয়েছে বগাতে, যেটার সাথে 3টা উপজেলা সরাসরি জড়িত। আমি প্রত্যাশা করছি অনতিবিলম্বে এই বগা ব্রিজের কাজ সম্পন্ন হইলে 3টি উপজেলার মানুষ এ থেকে পরিত্রাণ পাবে। এরপরে সে স্বাস্থ্য সেক্টরে পটুয়াখালী মেডিকেল কলেজ,
কিবরিয়া ভাই, আপনাকে একটু থামাবো, শেষ করে সংক্ষিপ্ত করে বলবেন সুপেয় পানির অভাব নিয়ে কি পটুয়াখালীবাসী কোনো হাহাকার আছে? একটু সংক্ষেপে বলবেন একটু। খাবার পানির হাহাকার আছে, তবে অন্যান্য জেলার তুলনায় কম। তবে আমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে আজ থেকে 15 বছর 13 থেকে 15 বছর আগে জি। পটুয়াখালীতে একটা আন্তর্জাতিক একটা এই পানি সুপুরীয় পানি নিয়ে কিবরিয়া ভাই, আপনার এই উত্তরটা আমরা বিরতি পরে আবার শুনবো। থামাচ্ছি আপনাকে, খুবই দুঃখিত। দর্শক, আমরা যুক্ত আছি ভোটার রেজিস্ট্রার নামক অনুষ্ঠানে। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। ফিরে এসে পটুয়াখালীর সাধারণ মানুষ কি ভাবছেন তাদের প্রশ্ন কিন্তু শুনবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, যে যার মতো ঢেকে রাখে ক্ষত। পটুয়াখালীবাসীরও নিশ্চয়ই কোনো ক্ষত আছে যা তারা এতদিন বলতে পারেননি, বলতে চান, কিংবা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেই বলার সময়টা হয়তো বা এখনই এসেছে। চলুন না শুনে আসি পটুয়াখালীবাসী আসলে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ইশতেহার তারা চাইছেন, কিংবা আসলে প্রার্থীরা কোন ধরনের ইশতেহার তাদের তালিকায় যুক্ত করতে পারেন তা নিয়ে আমরা শুনতে চাই। আপনার সঙ্গে কথা বলে দেখতে চাই, আপনার কাছে আসলে কি মনে হয় রাজনৈতিক নেতাগুলো আসলে কোন ধরনের ইশতেহারগুলো করা উচিত এই নির্বাচনকে কেন্দ্র করে? জি, আমি রিসেন্টলি যে পটুয়াখালী পৌরসভায় যে সমস্যাটা দেখতে পাচ্ছি, যে আসলে রিসেন্টলি কয়েকটি মার্ডার হয়েছে, মানুষ এখন অনিরাপদ অবস্থায় ভুগতেছে। এই মার্ডার যে হচ্ছে, এইটার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে কিনা, এবং সামনে নূতন সরকার এসে আমি রাজনীতিবিদদের যে প্রশ্ন করতে চাই, তারা কি করবে এই যে মানুষ যে অনিরাপদ অবস্থায় আছে। এবার দ্বিতীয় একটি সমস্যা, এখানে পৌরসভার ভিতর অনেক ব্যবসায়ীদের আছে, যেহেতু এখানে আমাদের পৌরসভার দুইজন আমাদের কর্ণধার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান ভাই আছে এখানে। তার কাছে সেই একটি প্রশ্ন আমার, যে এই পৌরসভার অনেক ব্যবসায়ীদের আছে, এবং এই পৌরসভা আরেকজন আমাদের বিএনপির যে প্রতিনিধি যেমন কামাল হোসেন ভাই আছে, ওনার কাছে প্রশ্ন যে পৌরসভার ব্যবসায়ীরা তারা আসলে বিভিন্ন মানুষ তাদেরকে অনেক সন্ত্রাসীরা তাদের কাছে এসে চাঁদা দাবি করে। ব্যবসায়িক পরিবেশ বিঘ্ন হচ্ছে বলে আপনি দাবি করতে চেয়েছেন, আমরা প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। দর্শক, আমরা আমার বাম পাশের সারিতে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখতে চাই। আপনি কথা বলতে আগ্রহী মনে হচ্ছে, আপনার কাছে আসলে এমন কোনো প্রশ্ন আছে যেটা আপনি করতে চান, যে আসলে ইশতেহার কেন্দ্রিক সেই ধরনের প্রশ্নটা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি এখন টেলিভিশনকে আজকের এই সুন্দরতম আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের দেশে একেবারে ভঙ্গুর অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা। এর পরবর্তী সময়ে এখন পর্যন্ত অর্থনৈতিক থেকে শুরু করে আইনি শাসন কোনো জায়গায় ফিরে আসেনি। তো এখন নির্বাচনের ঢামাডোল বেজে গেছে, ইশতেহার চলছে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন হবে। তো আমাদের এখানে প্রার্থীর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিরা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে 1 থেকে শুরু করে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। এই সময় আমরা জানি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে দুর্নীতি লাঘব করার জন্য, এবং চলমান সময়ে 5 তারিখের পরে যতগুলি সিন্ডিকেট হয়েছে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে অনেকগুলি দুর্নীতি হয়েছে, এইগুলা দুর্নীতি দমনের পদক্ষেপ কি থাকবে? দুইটি প্রশ্ন আমরা পেয়েছি, নিশ্চয়ই সবাইকে সময় দেওয়া লাগবে। দর্শক, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন পেয়েছি, একই সঙ্গে দুর্নীতি নিয়ে কিংবা টেন্ডারবাজি সেগুলো নিয়েও কিন্তু অভিযোগ আমরা জানতে পেরেছি। তবে এই সকল উত্তরগুলো আমার কাছ থেকে নয়, পটুয়াখালীতে যারা রাজনীতি করেন, পটুয়াখালী দিয়ে যারা গণমাধ্যমে কাজ করেন, এমন ব্যক্তিদের কাছ থেকে শোনাটা সব থেকে ভালো হবে। শুরু করতে চাই আমার ডান পাশে কামাল ভাই, আপনাকে দিয়েই। কয়েকগুলো প্রশ্ন এসেছে, মৌলিক প্রশ্ন এটি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে এই সকল প্রার্থীরা কোনো এজেন্ডা আনতে পারে কিনা, একই সঙ্গে দুর্নীতি চাঁদাবাজি এগুলো ক্ষেত্রেও এই সকল প্রার্থীরা কোনো ভূমিকা রাখতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় বিএনপি কিভাবে এটা সলভ করতে পারে? দেখেন, বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলে অনেক রকমের নেতা কর্মী আছে। সেই নেতা কর্মীর ভিতরে আমি জানি পটুয়াখালী জেলায় কোথাও টেম্পো স্ট্যান্ড, কোথাও কোনো ঘাট দখল, মাঠ দখল, কোথাও কোনো কিছু হয়নি। যেমন 5 তারিখের পরে আমি নিজে গিয়ে আমার সংগঠনের এই পৌর বিএনপির ভাইদের নিয়ে আমি প্রতিটা দোকানে দোকানে গিয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে এসেছি, কোথাও যদি কোনো চাঁদাবাজি হয় সাথে সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য। কেউ কি যোগাযোগ করেছে কামাল ভাই সেই নাম্বারে? আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু কেউ চাঁদাবাজি করেছে এরকম কোনো নজির পটুয়াখালীতে হয়নি। 5 তারিখের পরে আমরা 5 তারিখের পরে পটুয়াখালীতে সম্পূর্ণ চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখার চেষ্টা করেছি, কিন্তু 2-1টি খুন খারাপি হয়েছে। সেটি হলো আমাদের যে প্রশাসন, এই প্রশাসনের নেগলিজেন্সি আছে আমি মনে করি।
সেই এবং প্রশাসনকে নির্বাচনে আসলে বিএনপি প্রার্থী জিতলে আপনার নিশ্চয়ই এটা ভালো দায়িত্ব সহকারে নিশ্চয়ই কাজ করবেন, এই প্রত্যাশা আমরাও রাখি। কামাল, আপনার কাছে হয়তো আবার আসার চেষ্টা করব, একই প্রশ্ন অন্যভাবে করতে চাই নাহিন ভাইয়ের কাছে। নাহিন ভাই, আসলে আইন শৃঙ্খলা নিয়ে যে আসলে যেভাবে একটা হতাশা দেখেছি, জামাতের কোনো প্রার্থী যদি আসলে সংসদে যেতে পারে, পটুয়াখালীতে বেটার কোনো একটা চিত্র আমরা দেখতে পাবো? জি, আমি উত্তর দেওয়ার আগে একটু কামাল ভাইয়ের সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই যোগ করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে তাদের অভ্যন্তরীণ গ্রুপিংয়ে প্রায় শতাধিকের মতো তাদের নেতাকর্মী নিজেরাই নিজেদের হাতে নিহত হয়েছে এবং চাঁদাবাজি সহ নানান অভিযোগে 8 সহস্রাধিক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছে। তার মধ্যে পটুয়াখালীতেও তাদের নেতাকর্মীর সংখ্যা ছিল বলে আমরা জানি। এবং আমি আপনার প্রশ্নের উত্তরে যদি যোগ করতে চাই, সুশাসন, গুড গভর্নেন্স, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর যে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স থাকবেন। আমরা বলতে চাই পটুয়াখালীতে যেই মাদক, ইফটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজ সহ আমাদের মহাসড়ক চাঁদাবাজ মুক্ত করা, ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেয়, এক কথায় জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে একটি নিরাপদ পটুয়াখালী তৈরি করার জন্য আইন শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করা হবে, এটি জামাত ইসলামীর কমিটমেন্ট। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পটুয়াখালীর জনগণ শান্তিপ্রিয়, এখানকার রাজনৈতিক দলের মধ্যেও সহনশীলতা রয়েছে, পরমত সহিষ্ণুতা রয়েছে। আইন শৃঙ্খলা অবনতির জন্য যারা দায়ী, রাজনৈতিক শেল্টারে কোনো রাজনৈতিক নেতাকর্মীরা একটু সংক্ষেপে একটা প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক সরকার নেই, তাহলে যদি পটুয়াখালীতে সত্যি চাঁদাবাজি ঘটনা ঘটে থাকে, আপনার কাছে কি মনে হয় আদৌ কি পটুয়াখালীতে কোনো দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে না? দর্শকরা জানতে চায় আসলে। এটি আমাদের দর্শকরাও জবাব জানে। আমরা জানি যখন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের একজন প্রখ্যাত স্কলার, বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার অপেক্ষা করছে। আবার যখনই পত্রপত্রিকায় চাঁদাবাজি, সন্ত্রাস বলে যখন মেনশন করা হয়, তখন কারা একটু সেন্টিমেন্টাল হয়ে যায়, তাদের হাতে ঘা লাগে, এটি দেশের জনগণ জানে। তো আমরা জনগণ প্রকাশ্যভাবে আগামীর বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণের জন্য অধীর আগ্রহে তার রায় প্রদান করার জন্য গণরায় দেওয়ার অপেক্ষা করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যেন একটি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ সুষ্ঠু নির্বাচনে তার মতামত দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো। আমাদের আরেকজন অতিথি আব্দুর রহমান, তিনি জেলা যুব অধিকার পরিষদের সঙ্গে যুক্ত। ভাই, দুইটি অভিযোগ এসেছে আসলে দুর্নীতি নিয়ে, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনার দলের প্রতিনিধি, সেটি যে কোনো আসন থেকে হোক, যদি যেতে পারে সংসদে, আপনার কাছে কি মনে হয় এই দুটি যে অভিযোগ, এর কোনো সমাধান আছে? জি, অবশ্যই। আইন শৃঙ্খলার বিষয় নিয়ে যেটা বলছে, আসলেই আইন শৃঙ্খলা প্রশাসন আসলে যেইভাবে আন্তরিক হওয়ার কথা ছিল, বা প্রশাসনের যেই ভূমিকা আমরা আশা করছিলাম 5 তারিখের পর 15 মাসের মধ্যে, আসলে প্রশাসন সেই জায়গায় পৌঁছতে পারে নাই। আর প্রশাসন পৌঁছতে পারে নাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা, যেটা আসলে 5 তারিখের পরে আমরা কখনোই আশা করতাম না, সেরকম ঘটনাও এই দেশে ঘটেছে। আর পটুয়াখালী এর বাইরে নয়। আমি একটা কথা যে বলতে চাই, দুর্নীতির যে বিষয়টা আসছে, যে দুর্নীতিতে বিএনপি গত বিএনপির ক্ষমতাকালীন তারা চ্যাম্পিয়ন ছিল। আমি আসলে খুব বেশি একটা জানি না, তবে দুর্নীতির কম বেশি তাদের যে মাথার উপরে দুর্নীতির বিষয়গুলো আছে সেটা ঠিক আছে। কিন্তু এইবারকার যেটা মনে হচ্ছে যে শুধু বিএনপি না, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনকারী, বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যারা রয়েছেন, সবাই মিলে যদি একটি সরকারে আসতে পারে, তাহলে মনে হয় বিএনপি আর সেই আগের যদি তাদের ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে, সেই জায়গাতে হয়তো বা আপনার প্রত্যাশাটা আমরা বুঝতে পেরেছি। আমাদের সময় অনেক সংক্ষেপ। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের আরেকজন প্রতিনিধি, আমাদের একজন অতিথি আছেন, গোলাম কিবরিয়া ভাই, আপনার কাছে জানতে চাই, দুইটি অভিযোগ এসেছে বারবারই, একটি হচ্ছে দুর্নীতি কিংবা চাঁদাবাজি এই ঘটনা, এর সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক দলগুলো কি আসলে সত্যি সুন্দরতম বা স্বপ্নের পটুয়াখালী কি তারা আসলে বাস্তবায়ন করতে পারবেন? আসলে 5ই আগস্টের পর মানুষ যেটা প্রত্যাশা করছিল, কিন্তু সেইটা আমরা পাইনি। কারণ 16 বছরে মানুষের অত্যাচার, নির্যাতন, ভোট হরণ থেকে শুরু করে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। কিন্তু 5ই আগস্টের পরও আমরা দেখি কিছু কিছু লোক, কিছু কিছু নেতাকর্মী বেপার হয়ে যায়। আমি 5ই আগস্ট 8 তারিখ বা 9 তারিখ বাউফলে এক সাংবাদিক আমার কাছে টেলিফোন করছে যে ভাই, আমাকে মারতে এসেছে একটি দলের নেতা। এই সময় ওই নেতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন। তাকে তখন বললাম, সে যদি অ্যাকশনে গেছে, তাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছে দল থেকে। কিন্তু সে আমার প্রতি খুব নাখোশ হয়ে গেছে যে কেন সবাই সামনে এই কথাটা আমি বললাম। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতেছি, সেই নেতাকে আবার তার বহিষ্কারাতে রুদ্ধ করা হয়েছে। এই যদি হয় অবস্থা। আর কিবরি ভাই, আমরা হয়তো বা আপনার কথা আমরা চা খেতে খেতে আরো শুনবো, তবে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। আসলে আপনারও যে চাওয়া, একই সঙ্গে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু চাওয়া পাওয়া প্রত্যাশার কথা বললেন, তাতে করে মনে হলো সুন্দর পৌঁছতে চাই তোমার কাছে। সেই সুন্দরের কাছে পৌঁছানোর জন্য নিশ্চয়ই আজকে এখানে যারা আছেন,
দর্শকরাও আছেন, নিশ্চয়ই সেই সুন্দরতম এক পটুয়াখালীর জন্য সবাই কাজ করবেন, হৃদয়ে ধারণ করবেন, এমনটা প্রত্যাশা কিন্তু আমরাও করে থাকি। দর্শক, আজকের মতো হয়তো বা এই শেষ বিকেল থেকে বিদায় নিচ্ছি, তবে ভোটারের ইশতেহার নামক এই অনুষ্ঠানে নিয়ে আগামীকাল বরিশাল থেকে কিন্তু আবারও বিকাল 4:30 যুক্ত হব। সেই অনুষ্ঠান নিশ্চয়ই পরিবার সহ দেখবেন, তেমন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি হোসেন জাহিদ।